শ্বশুরবাড়ির 7 কেজি মিষ্টি আর 3 কেজি রসমালাই নিয়ে যাওয়ার পর রাতে আমায় খেতে দিল 95 টাকা কেজি দরের পাঙাশ মাছের 2 টুকরো ভাজি আর 120 টাকা কেজি দরের পোলট্রি মুরগির আলু দিয়ে রান্না করা পাতলা ঝোলের তরকারি। খাবারগুলো দেখে আমি আমার স্ত্রী শ্রাবণীর দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, কোনো সস্তা জাতীয় খাবার নেই? এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না। শ্রাবণী চোখের কোণে জমে থাকা জলটা মুছে বলল, বিয়ে করার সময় মনে ছিল না বাপ মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুরবাড়ির আদর জুটবে না? ভাইয়ের সংসারে থেকে বড় হয়েছি, এতটুকু যে পাচ্ছ এটাই অনেক। শ্রাবণীর কথা শুনে আমি আর কিছু বললাম না। বাটি থেকে তরকারি যখন প্লেটে নেব তখন শ্রাবণী আমায় বাধা দিয়ে বলল, যে জিনিসটা খেতে পারো না সেটা এখন খেয়ে আমায় খুশি করতে হবে না, একটু বসো, আমি ডিম ভেজে নিয়ে আসছি। শ্রাবণী ডিম ভাজতে গেলে ওর ভাবি বলল, ডিম ভাজি করছো কেন? রান্না কি ভালো হয়নি? শ্রাবণী তখন মাথা নিচু করে বলল, আসলে ভাবি ওর পাঙাশ আর পোলট্রিতে অ্যালার্জি। ভাবি তখন খোঁচা দিয়ে বলল, বড়লোক জামাই তো, তাই গরিবের খাবার না মুখে ওঠে না। শ্রাবণী কথাটা শুনেও না শোনার অভিনয় করে ওর কাজ করতে লাগলো, আর আমি কথাটা হাসি মুখে চুপচাপ হজম করলাম। পরের দিন সকালে আমার ঘুম ভাঙল 9টার দিকে। ঘুম থেকে উঠে দেখি শ্রাবণী সমানে পুরো বাসা পায়চারি করছে। আমি তখন দুষ্টুমি করে শ্রাবণীকে বললাম, তোমার পেটে কি গ্যাসের সমস্যা দেখা দিয়েছে? ঠিকঠাক মতো বাথরুম হচ্ছে না বলে এইভাবে সমানে হাঁটছো? শ্রাবণী মুখটা গোমড়া করে বলল, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। আমি জানি শ্রাবণী কেন এমন করছে। শ্রাবণীর ডাকাডাকিতে ওর ভাই ভাবি ঘুম থেকে উঠে দরজা খুলল 10:30টার দিকে। ওর ভাই তখন বলল, কিরে ছুটির দিনে এত সকালে ডাকছিস যে? শ্রাবণী তখন বলল, ভাইয়া 10:30 বেজে গেছে, তোমাদের জামাইকে এখনও নাস্তা দেওয়া হয়নি, ডাকছিলাম ফ্রিজের চাবিটা দিতে, নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর সবজিগুলো নিতাম আর কি। পিছন থেকে শ্রাবণীর ভাবি তখন বলল, আর বলো না, ফ্রিজ লক করে রাখি তোমার ভাইয়ার জন্য। তোমার ভাইয়ার ডায়াবেটিস, তারপরেও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায়, এই জন্যই লক করে রাখি। শ্রাবণী তখন বলল, ভাবি রাতে আমি যখন ডিম নিলাম তখন ফ্রিজটা লক করা ছিল না, আর ভাইয়ার ডায়াবেটিস নেই। শ্রাবণীর ভাই তখন আমতা আমতা করে বলল, তোর ভাবি ঠিকই বলেছে রে, আমার আজকাল ডায়াবেটিস দেখা দিয়েছে। সকালের নাস্তা দিতে দিতে বেজে গেল 11:30। আমি নাস্তার টেবিলে বসে শ্রাবণীকে আস্তে করে বললাম, কি দরকার ছিল নাস্তা বানানোর? আর একটু পর না হয় দুপুরের খাবারটা একেবারে খেয়ে নিতাম। আমার কথা শুনে শ্রাবণী যখন রাগি চোখে আমার দিকে তাকালো তখন আমি আর কিছু না বলে চুপচাপ নাস্তা করে নিলাম। ভেবেছিলাম নাস্তার পর আরাম করে একটু ঘুম দেব। তার আগেই শ্রাবণী এসে বলল, অনেক হয়েছে শ্বশুরবাড়ি থাকা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এখনই বাসায় যাব। আমি অবাক হয়ে বললাম, গতকাল বিকেলে আসলাম আর আজকেই চলে যাব? আমি তো ভেবেছিলাম কয়েকদিন শ্বশুরবাড়ি থাকবো। শ্রাবণী রেগে গিয়ে বলল, তোমার কিসের শ্বশুরবাড়ি? তোমার শ্বশুরও বেঁচে নেই, তোমার শাশুড়িও বেঁচে নেই, তাই তোমার কোনো শ্বশুরবাড়িও নেই। শ্রাবণী রাগে কথাগুলো বলছিল আর ওর 2 গাল বেয়ে অনবরত জল পড়ছিল। মেয়েরা বড় অদ্ভুত হয়, নিজের বাড়িতে স্বামীর চুল পরিমাণ অযত্নও সহ্য করতে পারে না। চাচাতো ভাইয়ের বিয়েতে যখন আমি মা শ্রাবণী গেলাম তখন চাচি মাকে ডেকে বলল, আপা ফকিন্নির বাড়িতে আমার ছেলেকে বিয়ে করায়নি, মেয়ের বাড়ির লোকজন আমার ছেলেকে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল সবই দিয়েছে, তা আপনার ছেলে শ্বশুরবাড়ি থেকে ছেলেকে কি দিল? মা হেসে বলল, নিজের বাড়ির মেয়েকে দিয়েছে, আর কি দেবে? চাচি বলল, ফ্রিজ, টিভি, মোটরসাইকেল কিছু দেয়নি? মা তখন বলল, আমার ঘরে 2টা ফ্রিজ, একটা নর্মাল ফ্রিজ আর একটা ডিপ ফ্রিজ, তাই আর একটা ফ্রিজের কোনো দরকার নেই। 42 ইঞ্চি একটা এলইডি টিভি আছে, তাই টিভিরও কোনো দরকার নেই। আর ছেলের আমার প্রাইভেট কার আছে, তাই মোটরসাইকেলের দরকার নেই। আমার ঘরে আল্লাহর রহমতে সব আছে, কিন্তু ছিল না একটা মেয়ে, ওরা আমায় মেয়ে দিয়েছে, তাই আমার আর কিছু চাই না। মার কথা শুনে চাচি কিছু না বলে সামনে থেকে চলে গেল, আর শ্রাবণী তখন কেঁদে চোখের পানি নাকের পানি সব এক করে ফেলেছিল। মা তখন শ্রাবণীকে বলল, এই তোর সমস্যা কি? কিছু হলে এমন করে কাঁদিস কেন? এত সুন্দর করে সেজেছিলি আর এখন কেঁদে সব নষ্ট করলি। শোন মা, 16 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল,
ওই ছোট বয়সে চুপচাপ সংসারের জন্য দিনরাত খেটেও কোনো সম্মান পেতাম না। শাশুড়ি, ননদ, দেবর সবার শুধু আমার বিরুদ্ধে অভিযোগ থাকতো। একসময় বুঝলাম আমার চুপ থাকাটাই আমাকে কথা শোনানোর কারণ। তারপর থেকে আর চুপ থাকিনি, সবার দোষগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। একটা কথা মনে রাখবি, যখনই তোর উপর অন্যায় হবে তখনই প্রতিবাদ করবি। যদি চুপচাপ থেকে সহ্য করতে যাস তাহলে কিন্তু এই চোখের জলই ফেলতে হবে। শ্রাবণীর ভাই ভাবি আমাদের বাসায় আসবে, আর এটা শুনে শ্রাবণী আমার হাতে লম্বা একটা বাজারের লিস্ট ধরিয়ে দিল। এটা দেখে আমি মাকে ডেকে বললাম, মা, আমি তো ভাবছিলাম 1 কেজি ওজনের পাঙ্গাস আর 1.5 কেজি ওজনের একটা পোলট্রি মুরগি আনবো, কিন্তু তোমার বৌমা যে লিস্ট দিল তাতে তো দেখছি পুরো বাজার মাথায় করে তুলে আনতে হবে। আমার কথা শুনে মা কিছুটা বিরক্ত হয়ে বলল, সবসময় বইয়ের পিছনে লাগিস কেন? যা তো সামনে থেকে, যা আনতে বলেছে সেগুলো নিয়ে আয়। 3 পদের মাংসের সাথে 4 পদের মাছের তরকারি সেদিন রান্না করেছিল শ্রাবণী ওর ভাই ভাবির জন্য। ভাবি যখন খাচ্ছিল তখন আমি ওনার কানের কাছে আস্তে করে মুচকি হেসে বললাম, বড়লোক জামাইয়ের বড়লোকি খাবার গলা দিয়ে নামছে তো। খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে সবাই যখন বসেছিলাম তখন শ্রাবণীর ভাই শ্রাবণীকে বলল, আসলে আমি এসেছিলাম একটা দরকারে। তোর স্বামীর তো অনেক আছে, আর আমার অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। আমি চাইছিলাম তোর নামে মা যে জমিটা লিখে দিয়েছিল সেটা বিক্রি করে ব্যবসার কাজে লাগাতে। তুই এই জমিটার দাবি ছেড়ে দে। শ্রাবণী তখন বলল, আমি কেন দাবি ছাড়বো? আর এই দাবি আছে বলেই বাপের বাড়ি গিয়ে আমার জামাই আর আমি পাঙাশের ভাজি আর পোলট্রি মুরগির ঝোল দিয়ে 4টা ভাত খেতে পারি। হ্যাঁ, এখন যদি দাবি ছেড়ে দেই তাহলে তো তুমি আর তোমার বউ আমাকে আর আমার স্বামীকে ফকির মিসকিন ভেবে তাড়িয়ে দেবে। তোমার অবস্থা এতটাও খারাপ হয়নি যে তোমার ছোট বোনের জামাই গেলে একবেলা ভালো কিছু খাওয়াতে পারবে না। আমার জামাই তো আর প্রতিদিন তোমার বাসায় বসে থাকে না। শ্রাবণী এইবার ওর ভাবির দিকে তাকিয়ে বলল, আমার ভাই যখন তোমাদের বাড়িতে যায় তখন কি তুমি ভাইয়াকে সকাল 8টার নাস্তা দুপুর 12টায় দাও নাকি? আর আমি এতটাও ছোট লোক না যে তোমাদের আড়ালে ফ্রিজ থেকে কিছু নিয়ে আমার স্বামীকে খাওয়াবো। আমি আমার ভাগ ছাড়ব না। যখন সময় হবে তখন ঠিকই আমি আমার ভাগ বুঝে নেব। শ্রাবণীর কথা শুনে ওর ভাই ভাবি আর কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি মাকে তখন বললাম, স্বামীর মোটিভেশনাল কথা শুনে কানে শুনতে না পাওয়া তিতলি বিমান চালানো শিখে গিয়েছিল, আর শাশুড়ির মোটিভেশনাল কথা শুনে ভাই ভাবিকে শিক্ষা দিল আমাদের শ্রাবণী। এই কথা বলে আমি আর মা জোরে জোরে হাসতে লাগলাম, আর শ্রাবণী মাথা নিচু করে সে আগের মতোই কাঁদতে লাগলো। লেখক আবুল বাশার পিয়াস, পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস।